মাই ডেইলি লেসন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। তো আজকে আমরা এমন একটা টপিক নিয়ে শুরু করতে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমার এই যে ভিডিও থাম্বনেইলটা আছে, যেখানে লেখা আছে হচ্ছে নতুন কারিকুলাম বাতিল হবে নাকি বহাল থাকবে নাকি সংশোধন বা পরিমার্জন হবে। তো আরেকটা আছে হচ্ছে নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত নিতে এই বিষয়ে যে আপনার আমার অবদান কতটুকু। তো আমরা শুরু করার আগে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা কি আসলেই শিক্ষা কারিকুলাম কতটুকু বুঝি, হ্যাঁ? তো চলেন এই শিক্ষা কারিকুলাম বলতে কি বুঝি আমরা খুব সহজেই একটু দেখে আসতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে থেকে এই যে ১২ দিন আগে, এই যে ১২ ডেইজ এগো, যে ভিডিও টাইটেলটা হচ্ছে যে আমাদের সাথে রোহিঙ্গার কোনো তফাৎ নাই, হ্যাঁ? মেডিকেল স্টুডেন্ট কোটা যে মুভমেন্ট মাই টিভি নিউজে, হ্যাঁ? প্রচারিত হওয়া। তো আমরা যদি একটু যদি এটা যদি একটু প্লে করে। তিনি সেটি নিজের মুখে স্বীকার করেছেন। আমি তাকে এজন্য ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী যেদিন রাজাকার শব্দটি উচ্চারণ করলেন, ওই দিন তিনি একটি কথা বলেছিলেন, একটি সুন্দর জিনিস উনি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। উনি বলেছিলেন যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, এরা কেউ সংবিধান সম্পর্কে অবগত নয়, এরা সংবিধানে কিছুই জানে না। আমি একটি প্রশ্ন রাখতে চাই, এখানে বাংলাদেশের সবথেকে মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত রয়েছে। আমরা যখন ছোট ছিলাম, আমাদের ভাগ্নির আজকে যারা ছোট, আমি দেখেছি তারা স্কুল ব্যাগ নিয়ে যখন স্কুলে যায়, সেই ব্যাগে 14 থেকে 15টি বই থাকে, অথচ একটি ছোট সংবিধানের একটি লাইনও আমরা ছোটবেলা থেকে আজকে পর্যন্ত আমাদেরকে শেখানো হয়। এই জায়গাটা আমি একটু থামিয়ে দেব। থামিয়ে দিয়ে একটু যে বলতে চাই সেটা হচ্ছে যে আপনার আমার কাছে কি কখনো কি মনে হয়েছে যে আসলে আমরা যখন ছোটবেলায় অথবা যারা এখন স্টুডেন্ট আছো, যে মানে 14 থেকে যে 15টা যে বই থাকে, হ্যাঁ? এই বইয়ের মধ্যে বাংলাদেশের সংবিধান যে সম্পর্কে যে একটা লাইনও যে লেখা থাকে না, হ্যাঁ? তো এইটা আসলে আমাদের চোখটাকে খুলে দিয়েছে আসলে। মানে এইখানে আমি যদি একটা যদি কমেন্টস আছে, যে আমি একটু যদি দেখাই। এখানে লেখা আছে ১ যুগেরও বেশি সময়ের প্রশ্নের উত্তর পাই গেছি, হ্যাঁ? ধন্যবাদ ডাক্তার ভাইকে। এখানে যদি একটু যদি বলা দেখা হয় যে সবাই কিন্তু রাইট, 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 হ্যাঁ? মানে এইগুলা এই যে অনেক এখানে আরেকটা কমেন্টস আছে হচ্ছে অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, হ্যাঁ? তো এইটাই বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো সবসময় চেয়েছে। এখানে আরেকটু থামিয়ে দেব। তো তিনি বলছেন হচ্ছে বাংলাদেশের স্টুডেন্ট না সরি বাংলাদেশে যে রাজনৈতিক যে দলগুলো, তার মানে হচ্ছে শুধু আওয়ামী লীগ সরকার না। তার আগে বিএনপি সরকার, তার আগে ছিল হচ্ছে যে এরশাদের যে সরকার থেকে শুরু করে একদম স্বাধীনতার আগে অথবা পর থেকে একদম শুরু থেকে তাহলে আমরা ধরে নিতে পারি কিনা যে ব্রিটিশ আমল থেকে আমাদের যে রাজনৈতিক যে দলগুলো ছিল কখনো কিন্তু চায় নাই যে স্টুডেন্টরা সংবিধান সম্পর্কে শিখুক অথবা জানুক, হ্যাঁ? তো এটা কিন্তু আমাদের সবার চোখটাকে কিন্তু খুলে দিয়েছে আরকি। তো আরেকটু আমরা দেখি টেনে। এটা কিন্তু আমাদের সবার চোখটাকে কিন্তু খুলে দিয়েছে আরকি। তো আরেকটু আমরা দেখি টেনে। এদেশের তরুণ প্রজন্ম যাতে সংবিধান না শিখেই বড় হয়, তিনি সেটি নিজের মুখে তিনি সেটি নিজে। তো এইখানে যে ধন্যবাদ জানানো বিষয়টা আমরা সবাই ক্লিয়ার, হ্যাঁ? তো আমার আগের স্লাইডে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আমরা কি আসলে শিক্ষা কারিকুলাম কতটুকু বুঝি? তো আশা করি আমরা এই ভিডিওটা দেখার পরে একটু হলে কিন্তু আমরা কিন্তু বুঝে গেছি যে শিক্ষা কারিকুলামটা কি, হ্যাঁ? তো নিচে আরেকটা যেটা লেখা ছিল সেটা হচ্ছে নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত নিতে আপনার আমার অবদান কতটুকু। এখন স্ট্রেইটলি একটা বিষয় যদি বলি যে আপনার আমার অবদান যদিও বা না থাকে, কিন্তু এই যে মেডিকেল স্টুডেন্টের যে বক্তব্যটা ছিল যে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যারা নীতি নির্ধারকরা যারা আছেন, সিদ্ধান্ত যারা নিবেন যে নতুন কারিকুলাম কি পরিবর্তন অথবা বহাল অথবা পরিমার্জন, এই বিষয়টুকু নিয়ে তারা যখন বসবেন অবশ্যই ডেফিনিটলি যে এই মেডিকেল এর যে স্টুডেন্টের যে বক্তব্যটা একটু হলেই কিন্তু ওনাদের সবার মাথার কিন্তু নাড়া দিবে। হুম? সবার মাথার কিন্তু একটু হইলেও যে আসবে যে নতুন কারিকুলামে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা উচিত। আ
হ্যাঁ, এই বিষয়ে সবার মতামত মানে এভাবে হতে পারে। এখন বিষয়টা হচ্ছে আপনি আমি যদি নতুন কারিকুলামের উপরে যদি পরিবর্তনের জন্য আন্দোলন করি, মিছিল করি, তাহলে কিন্তু সরকার কিন্তু সরাসরি কখনো এটা করবে না। সরকার বসবে, গবেষণা করবে, জনগণের কাছ থেকে তারা একটা সার্ভে করবে, মতামত নিবে। তো একটা প্রসেস আছে, হ্যাঁ? তো এই প্রসেসের জন্য, এই কাজগুলোর জন্য আমাদের সবার উচিত কিনা যে সরকারকে সহায়তা করা, সরকারকে যে সহযোগিতা করা, যে যেমনটা এই মেডিকেল স্টুডেন্ট একদম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে এই জায়গাটা কিন্তু সরকারের এই যে শিক্ষা কারিকুলামে এই জায়গাটা কিন্তু কাজ করার দরকার। তো আমরা আশা করি বুঝে গেছি। তো এখন একটা প্রশ্ন, সেটা হচ্ছে নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে সিদ্ধান্ত নিতে আপনার আমার অবদান কতটুকু? তার মানে হচ্ছে এই যে নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন হবে নাকি বহাল থাকবে নাকি পরিমার্জন বা যে সংশোধন হবে, এই বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে যে আপনারা বা আমার অবদান কতটুকু অথবা আপনি কি জানেন, হ্যাঁ? তো এই বিষয়ে যদি প্রশ্নটা করা হয় তাহলে আমরা মনে করি মানে যেটা সেটা হচ্ছে কারিকুলাম সম্পর্কে আমাদের আগে ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে। আহ, নতুন এই যে যেমন নতুন কারিকুলাম কি, কেন, হ্যাঁ? তারপর হচ্ছে যে নতুন কারিকুলামের যে লক্ষ্য কি, উদ্দেশ্য কি, হ্যাঁ? সেটা আমরা অনেকেই ভালোভাবে জানি, অনেকেই জানি না। তারপর হচ্ছে এই যে জাতীয় শিক্ষাক্রমের যে রূপরেখাতে কি কি আছে, তারপর এই যে নতুন শিক্ষাক্রমের যে সমস্যাগুলো কোন কোন কোথায়, কোন কোন জায়গায়। তো সেটা আমাদেরকে একদম যে সরকারকে যে জানিয়ে দিতে হবে এই সব জায়গাগুলা কাজ করার সুযোগ আছে কিনা, হ্যাঁ? তারপর হচ্ছে যে শিক্ষায় এই পর্যন্ত কতবার পরিবর্তন হয়েছে, কি কি পরিবর্তন হয়েছে, তো সেটাই আমাদেরকে দেখিয়ে দিতে হবে। তারপর হচ্ছে নতুন যে শিক্ষা কারিকুলামের যে সুবিধাগুলো কি কি আছে, যে অসুবিধাগুলো কি কি আছে, হ্যাঁ? সুবিধা অসুবিধা দুইটাই আছে, এগুলো কি কি। তারপর হচ্ছে যে এই কারিকুলাম নিয়ে যে এত আলোচনার কারণগুলো কি কি, হ্যাঁ? কেন এই যে এত যে মানববন্ধন, এত আন্দোলন, এত হয়, হ্যাঁ? তার পিছনে কারণগুলো কি কি, এটা অবশ্যই জানাতে হবে। তারপর সবচাইতে বড় বিষয় সেটা হচ্ছে এই যে নতুন কারিকুলামের চ্যালেঞ্জগুলো কি কি আছে এবং সব থেকে সবচাইতে যে সমাধানের উপায়, হ্যাঁ? সরকার কিন্তু একা একা কিন্তু সমাধানের পথ কিন্তু এই বিষয়ে কিন্তু নিবে না, যে আপনার আমার সবার যে সমাধানের পথগুলো যাচাই বাছাই করে কিন্তু এটা কিন্তু নিবে। তো বিষয়টা হচ্ছে মেসেজটা হচ্ছে এইটাই যে না জেনে না জেনে, হ্যাঁ, বিশেষ করে না জেনে যেটা দাবি করা যে নতুন কারিকুলাম যে পরিবর্তন হোক অথবা যে বহাল থাকুক অথবা অপরিবর্তন হোক বা পরিমার্জন হোক, তো না জেনে যেটা বলা থেকে মানে আমাদের কাছে মনে হচ্ছে যে চ্যালেঞ্জগুলো আপনাকে জানতে হবে এবং সমাধানের পথগুলো দেখিয়ে দিতে হবে আর কি। যেমন আমরা যদি একটু যে দুই একদিন মানে সম্প্রতি যে পত্রিকায় যে সমাধানের পথগুলো এসেছে আমরা একটু জেনে নিব এখন। তো আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম আলো পত্রিকায় যে 10ই আগস্ট যে প্রকাশিত হওয়া যে হেডলাইনটা হচ্ছে প্রাথমিক শিক্ষার পুনর্গঠন জরুরি যেভাবে হতে পারে। তো এটা একটা সুপারিশ অথবা একটা যে সমস্যার যে সমাধানের উপায়, যে বাস্তবায়নের যে উপায় অথবা সমাধান হতে পারে। তো এইভাবে এই যে মানে যদি দেখি আমরা, তো লেখাটা হচ্ছে এই যে অনামিকা মণ্ডল। তো আমরা এখানে আমরা অনেক কিছু যে চ্যালেঞ্জ, যে সমস্যা এবং সমাধানগুলো আমরা এখান থেকে যে মানে দেখতে পারি, মানে জানতে পারি আরকি, হ্যাঁ? একদম এই যে প্রশাসনিক যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রবলেমগুলো এই যে এখানে দেখিয়ে দিয়েছে এবং এই যে জাতি পুনর্গঠনে এই সময়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকেরা কিছু বলতে চান যা পূরণ করা হলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা উন্নয়ন সম্ভব। তো এটা হচ্ছে সমাধানের পথগুলো যে সরকারকে একদম মানে দেখিয়ে দিচ্ছে আরকি। তো এখানে দাবিগুলো একদম এই যে শিক্ষা প্রতিষ্ঠান পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিশ্চিত করা থেকে শুরু করে এই যে শিক্ষকের জন্য আলাদা বেতন কাঠামো তৈরি করা, যেখানে প্রাথমিকের শিক্ষকদের তৃতীয় শ্রেণী কর্মকর্তা হিসাবে থাকতে হবে না, হ্যাঁ? তো এই যে মেসেজগুলা, এই যে মানে বিষয়গুলা কিন্তু আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে। তারপর আরেকটা যদি দেখি এই আমাদের এইটা হচ্ছে প্রকাশিত তারিখটা হচ্ছে 14ই আগস্ট। এটাও এখানে যেটা লেখা আছে সেটা হচ্ছে শিক্ষা খাত পুনর্গঠন ছাড়া আমাদের সর্বনাশ ঠেকানো যাবে না। তার মানে হচ্ছে এই যে কারিকুলাম এখন বর্তমানে যেটা এডুকেশন কারিকুলামটা পূর্ণ গঠন করতে হবে। তো এছাড়া কিন্তু আমাদের কোনো উপায় নাই। কেন উপায় নেই সে সম্পর্কে কিন্তু আমি যদি মতামতে এই যে
এই জায়গাটা যদি দেখি যে ফয়েজ আহমদ তৈয়ব টেকসই উন্নয়ন বিষয়ক লেখক, যে ওনার যে সুপারিশগুলা, যে উনি যেসব জায়গাগুলো আইডেন্টিফাই গুলো করেছেন, তো সেই বিষয়গুলো কিন্তু আমরা যে খুব সুন্দরভাবে পড়ে কিন্তু জেনে নিতে পারি। তো আরেকটা বিষয় হচ্ছে এই যে প্রকাশিত তারিখ হচ্ছে 13ই আগস্ট, যেটা হচ্ছে এই যে ঝুলে আছে কুটি শিক্ষার্থী এই যে শিক্ষা জীবন, হ্যাঁ। তো এখানে যে মূল্যায়ন ষান্মাসিক যে বাকি যে মূল্যায়নগুলো আছে, তো এগুলো যে ঝুলে আছে মানে সিদ্ধান্তের অভাবে, সিদ্ধান্ত নিতে বেশি দেরি হলে কিন্তু আরো বেশি ক্ষতি। তো কেন ক্ষতি, কিভাবে ক্ষতি হচ্ছে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কিন্তু এখানে কিন্তু একদম স্পষ্টভাবে কিন্তু লেখা আছে আর কি, হ্যাঁ। তো এগুলো হচ্ছে যে আপনার আমার সবার কিন্তু দায়িত্ব এই জিনিসগুলো। তো এখন আরেকটা প্রশ্ন অথবা বিষয়টা হচ্ছে, যদি দেশের কারিকুলাম বা পরিমার্জন বা সংশোধন হয়, তাহলে যাদের অবদান থাকবে তারা কারা? হ্যাঁ, মানে যাদের সহযোগিতায় যে সরকার একটা দ্রুত একটা সিদ্ধান্ত নিতে খুব সহায়তা মানে সহযোগিতা পাবে, সেটা হচ্ছে প্রথমত যদি দেখি আমি, এই যে জাতীয় বিতর্ক যে একবিংশ শতাব্দী উন্নয়ন, এই যে টপিকটা হচ্ছে পরিক্রমায় যে বাংলাদেশ দক্ষিণ এশিয়া, এই যে সার্জিস আলমের যে মানে সহ যে বিপক্ষের দলের অথবা পক্ষের দলের যে যুক্তিগুলো আছে, যে মানে ভ্যালুগুলো আছে আর কি, হ্যাঁ। তো সেগুলো কিন্তু খুব অত্যন্ত যে গুরুত্বপূর্ণ। তো আরেকটা যদি দেখি, আহ, মানে এইগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা যারা মানে সবার জন্য না, এটা মানে কারিকুলাম বলতে কিন্তু আমরা অনেকেই কিন্তু কিছুই জানি না, তো তাদের উদ্দেশ্যে এই বিষয়গুলো বলা আর কি, হ্যাঁ। তো আমরা একটু হলে কিন্তু, কারণ কাগজে কলমে অথবা লেখায় যেগুলো কারিকুলাম কি কেন কিভাবে হয়, তখন কিন্তু মানুষ কিন্তু আগ্রহ হারিয়ে ফেলে, মানে পড়তে চায় না। তো এই ভিডিও ক্লিপগুলো যদি দেখি আমরা, তাহলে আমাদের জন্য খুব সহজেই এই জিনিসগুলো জানা যায়, শেখা যায় আর কি। তো আর একটা ভিডিও দেখতে পাচ্ছি যে মোশাররফ করিমে যে একটা ভিডিও আছে যেটা বদলে দিতে পারে যে প্রচলিত যে মানে পুরাতন যে শিক্ষা ব্যবস্থাগুলা, যে মানে অথবা যে নতুন কারিকুলামের যে মানে সংশোধন যে বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু একদম মানে স্পষ্টভাবে কিন্তু দেখিয়ে দেবে যে কোথায় কোথায় কাজ করা উচিত। তো আমরা একটু হইলে কিন্তু আমরা এই ক্লিপগুলো একটু দেখে আসতে পারি যদি আপনারা। বিজ্ঞ বিচারক মন্ডলী আজকে পক্ষ দলের তৃতীয় বক্তা যেখানে শেষ করেছে সেখান থেকে শুরু করতে চাই। তিনি মাত্র বললেন যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ পাকিস্তানের 9টি বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু সবচেয়ে দুঃখের কথা সেটি পাকিস্তানের মতো রাজনৈতিকভাবে এত বড় একটি অস্থিতিশীল দেশেরও যখন 9টি বিশ্ববিদ্যালয় 1000-এর মধ্যে র্যাঙ্কিং এ থাকে বিশ্বে, আমার বাংলাদেশের 3টিও থাকে না। আমার বাংলাদেশ এ কারণে সফলতম হতে পারে না। তিনি আজকে বললেন আমরা নাকি আমাদের যে স্বপ্ন সেটিকে বিশ্বাস করি না। আমরা একটি দেশ নিয়ে যখন কথা বলবো তখন শুধু স্বপ্নের উপরে ভর করে থাকতে পারি না, ওই আবেগ দিয়ে চালিত হতে পারি না। যদি আমার স্বপ্নকে বিশ্বাস করে আমি দক্ষিণ এশিয়ার মধ্যে সফলতম হতে পারতাম, তাহলে এত ছোট স্বপ্ন দেখতাম না, আমি পুরো পৃথিবীর মধ্যে সফলতম হওয়ার স্বপ্ন দেখতাম। কিন্তু স্বপ্ন এবং বাস্তবতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আজকে তাদের 3 বক্তা যে তথ্যগুলো দিয়ে গেলেন, তাদের তথ্য অনুযায়ী 1971 থেকে আজকে 2022 সালে এসে বাংলাদেশ প্রত্যেকটি ক্ষেত্রে উন্নত হয়েছে। হ্যাঁ, আমরা বিশ্বাস করি উন্নত হয়েছে, কিন্তু দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ কিংবা পৃথিবীর অন্যান্য দেশ কি বসে রয়েছে? বিজ্ঞ বিষয়ক মন্ডলী একটু লক্ষ্য করুন, 2020 সালের তথ্য মতে বাংলাদেশের যে অর্থনীতি, এটি হচ্ছে বিশ্বের 35তম বড় অর্থনীতির দেশ, যেটা 2035 সালে গিয়ে হবে বিশ্বের 25তম বড় অর্থনীতির দেশ। বাংলাদেশের উন্নতি হচ্ছে, হবে। আপনি যদি ভারতের দিকে তাকান, ভারত বর্তমানে বিশ্বের 7ম বড় অর্থনীতির দেশ। 2035 সালে গিয়ে ভারত হবে বিশ্বের 3য় বড় অর্থনীতির দেশ। ভারত আপনার দিকে তাকিয়ে বসে রয়েছে না, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ বসে থাকছে না, পৃথিবীর অন্যান্য দেশগুলো বসে থাকছে না। আমাদের কথা হচ্ছে, যখন আমরা দক্ষিণ এশিয়ার সফলতম হতে চাইবো, আমাদের সামনে যে একটি ব্যারিয়ার রয়েছে ভারত, সেটিকে আমাদের টপকে যেতে হবে। কেন আমরা যেতে পারবো না, কোথায় কোথায় সে বাধাগুলো রয়েছে, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তারা আজকে বললেন আমরা আন্তর্জাতিক অনেক স্বীকৃতি পেয়েছি। হ্যাঁ, আমরা অসংখ্য স্বীকৃতি পেয়েছি, কিন্তু আপনি এটি কেন বলছেন না যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 2021 সালে বলেছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। তারা বলেছে
অন্তত আফগানিস্তানের পিছনে বাংলাদেশ রয়েছে, নেপাল, ভুটান, এদের চেয়েও বাংলাদেশ বেশি দুর্নীতিগ্রস্ত দেশ। আপনি কেন এটি বলছেন না? বিগত 15 বছর ধরে আপনার দেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা দিয়ে আপনার দেশে 2 বছরের বাজেট দেয়া যেত। আমাদের সমস্যাগুলো এই জায়গায়। আপনি শিক্ষা নিয়ে কথা বলছেন, বাংলাদেশের শিক্ষা খাত যদি লক্ষ্য করুন, পৃথিবীর কোনো মধ্যম আয়ের দেশ, স্বল্প উন্নত দেশ কিংবা উন্নত দেশে জিডিপির মাত্র 2% শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয় না, বাংলাদেশে মাত্র 2% দেওয়া হয়। শুনে অবাক হবেন, এই 2%-এর অধিকাংশই চলে যায় আমাদের ওই শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন দিতে। আপনি যদি লক্ষ্য করুন যে আজকে কেন ভারত আপনার চেয়ে এগিয়ে থাকবে, আজকে এই পজিশন দাঁড়িয়ে পৃথিবীর। তো এখানে আমি আজকে থামবো। তো আমরা ভালোভাবে শুনেছি, দেখেছি যে শিক্ষা খাতে যে কোন কোন জায়গায় যে কাজ করা উচিত। এখন আমরা এমন দুইটা মুভি দেখবো, এই যে একটা হচ্ছে তারে জামিন পার আর একটা হচ্ছে থ্রি ইডিয়েট। হ্যাঁ, এই দুইটা মুভি রিলিজ হওয়ার সাথে সাথে যে সারা ভারতবর্ষে এডুকেশন সিস্টেমটা নাড়াচাড়া হয়ে উঠছে আর কি। হ্যাঁ, তো সবাইকে অনুরোধ করছি, আমি জানি যে আপনারা সবাই দেখেছেন, তারপরও বারবার যে দেখে যে বোঝাটা, যে একটা হচ্ছে তারে জামিন পার আর একটা হচ্ছে থ্রি ইডিয়েট। যেখানে এডুকেশন সিস্টেম, মানে এডুকেশন সিস্টেম বলতে আমরা যেটা বুঝি যে অনেক দিনের যে প্র্যাকটিস, হ্যাঁ, মানে এই সিস্টেমকে ফলো করে একদম যুগ যুগ ধরে একদম বংশ মানে এই যে অতিবাহিত হওয়া, হ্যাঁ, এই সিস্টেমটাকে ভাঙা এত সহজ নয়। তো এই দুইটা মুভি যে মানে দেখার পরে আমরা অন্তত একটু হলেও বুঝবো যে শিক্ষা ব্যবস্থা অথবা যে বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম কোথায় কোথায় যে কাজ করা উচিত। তো এই বিষয়টা একটা আমরা মোটামুটি অথবা আংশিক হইলেও একটু হইলেও কিন্তু মানে ধারণা পাবো আমরা। হ্যাঁ, তারপর এই যে আরেকজন আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এই যে নাম হচ্ছে খালিদ ফারহান, বাংলাদেশের তরুণ সমাজের যে জন্য যে ব্যবসা এবং ডিজিটাল মার্কেটিং এ একজন পথ প্রদর্শক। হ্যাঁ, তো আমরা একটু দেখে নিব যে মানে তার যে মূল্যবান যে ভ্যালুটা, মানে এডুকেশন সিস্টেমে টাকে একটু বুঝতে হলে আমরা একটু দেখি। দেখেন, এই সত্যি যে আমাদের দেশের কারিকুলামে উদ্যোক্তা হওয়া শেখানোর মতো কোনো কিছু নাই। আমাদের স্কুল বলেন, আমাদের কলেজ বলেন, আমাদের ইউনিভার্সিটি বলেন, পুরো এডুকেশনাল সিস্টেমের কোনো পর্যায়ে আপনি বলতে পারবেন না যে এই পর্যায়ে আমরা আমাদের যে বাচ্চা কাচ্চা আছে বা আমাদের যে ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটরা আছে তাদেরকে আমরা উদ্যোক্তা হওয়ার বা এন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেট দাঁড় করানোর কোনো ধরনের ইন্সপিরেশন দিছি। বইয়ের মধ্যে তো পড়াই নেই, মুখেও কখনো আমরা কোনো ইন্সপিরেশন দেই না। আমাদের পুরো কারিকুলামের কোথাও এই জিনিস নাই। আপনি দেখেন, বিবিএ কে বলা হয় বিজনেস ডিগ্রি। বিবিএ বাংলাদেশের অত্যাধিক জনপ্রিয় একটা ডিগ্রি। আপনি ঘরে ঘরে বিবিএ স্টুডেন্ট পাবেন, কিন্তু বিবিএ তে কিন্তু ব্যবসা দাঁড় করানো শেখানো হয় না। বিবিএ তে মূলত ভালো ম্যানেজার তৈরি করার চেষ্টা করা হয়। এই কারণে বিবিএ তে একটু অ্যাকাউন্টিং শেখানো হয়, একটু ফাইন্যান্স শেখানো হয়, কোনো একটা এইচআর এর উপর মেজর করানো হয় বা মার্কেটিং এর উপর মেজর করানো হয়। গোলটা হইলো আপনি যখন বিবিএ পাস করে বের হবেন তখন আপনি কোনো একটা এক্সিস্টিং বিজনেসে ম্যানেজারিয়াল কোনো একটা রোলের মধ্যে যেতে পারবেন। ওখানে আপনি অন দা জব শিখতে শিখতে আস্তে আস্তে উপরের দিকে উঠবেন। এখন দুনিয়ায় যদি ফার্স্টে বিজনেসই না থাকতো তাহলে তো আপনি ম্যানেজার হওয়ার জন্য কোনো কিছু খুঁজে পাইতেন না, তাই না? ম্যানেজার তখনই হতে পারবেন যখন অলরেডি এক্সিস্টিং বিজনেস আছে। ওই অলরেডি এক্সিস্টিং বিজনেসের জন্য যে ইন্সপিরেশন দরকার সেটা কখনো আমাদের ট্র্যাডিশনাল সিস্টেমে দেয়া হয় না, এটা সত্য কথা। আমরা জানি যে হার্ভার্ড। একটু থামিয়ে একটা বিষয় যেটা না বললে নয়, তো মানে যেটা আমরা শুনেছি, মানে শুনলাম আর কি। হ্যাঁ, তো বাংলাদেশে এডুকেশন সিস্টেমে যে উদ্যোগটা মানে মানে হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু শেখানো হয় না অথবা দেখানো হয় না। কি দেখানো হয় সেখানে, সেটা হচ্ছে যে একটা বিজনেসে অথবা একটা ব্যবসা প্রতিষ্ঠানে অথবা সরকারি একটা প্রতিষ্ঠান অথবা আধা সরকারি একটা প্রতিষ্ঠানে কিভাবে একজন ভালো ম্যানেজার হওয়া যায়, কিভাবে একজন ভালো কর্মচারী হওয়া যায়, মানে সেই বিষয়টা কিন্তু বেশি করে কিন্তু ফোকাস করা হয় ওই বিষয়টার উপর আর কি। হ্যাঁ, এখন আমরা এমন একটা স্পিচ শুনবো যেটা কারিকুলাম, এই যে নতুন কারিকুলামের পরিবর্তন বা যে সংশোধনের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। তো আমরা শুনি। Always remember, job is a wrong idea. Don't even ever look for a job. Always tell yourself that I'm a job creator. I'm not a job seeker, I'm a job creator. So be a job creator. জব ক্রিয়েটর যদি হতে হয় তো সেইভাবে আমাদের যে
বইয়ে সেভাবে কিন্তু কন্টেন্ট অথবা এমন একটা টপিক অ্যাড করতে হবে যেখানে যে চ্যাপ্টারটা শেষ হওয়ার পরে যে শিক্ষার্থীরা একটা জব ক্রিয়েটর হওয়ার জন্য একটা রাস্তা খুঁজে পায়। হ্যাঁ, তো এই প্রস্তাবটাও কিন্তু আমরা নতুন যে অন্তর্বর্তীকালীন যে সরকারের কাছে কিন্তু রাখতে পারি। হ্যাঁ, তো আমরা এখন এমন একটা বক্তব্য শুনবো যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যানারে এখানে বিচার বিভাগ কোন পথে, তো এরকম একটা আইনজীবী যে একটা ফোরামে যে একটা বক্তব্য শুনে আমরা চিন্তা করতে পারি অথবা মাথায় রাখতে পারি যে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যে কারিকুলামের কোন জায়গায় কিভাবে কাজটা করতে হবে এবং বইগুলোতে যে এই টপিকের যে লার্ন কি যে মেসেজটা এইটা আনা উচিত কিনা। হ্যাঁ, তো আমরা শুনি। এত মামলা কেন আসছে? বিকজ আপনি সমাজের সবচেয়ে বোকাশোকা বিসিএস ছেলেটাকে দিয়ে জাজ বানাইছেন। বিসিএস অফিসার হয় কারা? ক্লাসের সবচেয়ে ভদ্র, অপদার্থ, অসামাজিক এবং স্বার্থপর ছেলেটা হলো বিসিএস অফিসার হয়। ওরা কি দূরের মতো রক্ত দিতে যায়? ওই ক্লাসমেটে বিসিএস অফিসার হয়ে গেছে না? আমাদের বন্ধু বান্ধব গুলো হয়েছে না? সবচেয়ে অপদার্থ ছেলেটা হলো বিসিএস অফিসার হয়। এই অপদার্থ ছেলেটা যখন কোনো অভিজ্ঞতা ছাড়া গিয়ে এজলাসে বসে, ও কি বিচার করবে? ওর দিন, দুনিয়া, জীবন, জগৎ, আইন কোনো কিছুর অভিজ্ঞতা নাই। মোস্ট অফ দ্য বিসিএস জাজেস হ্যাড নেভার গন টু দ্য কোর্ট ফর এ ডে ইভেন ডিউরিং দ্য স্টাডি। যারা বিসিএস জাজ হয়ে জিজ্ঞেস করেন, ও অনার্সে জীবনে কোনোদিন কোর্টে যায় নাই। ও প্রথম 2 বছর প্রেম করছে, থার্ড ইয়ারে ওঠার পর বুঝতে পারছে যে ফেসবুক এনাফ না, এখন বিসিএস এর জন্য পড়াশোনা শুরু করতে হবে। ওই পরের 2 বছর শুধু পড়াশোনাই করছে। তো ওকে যদি আপনি ফার্স্ট অনার্স পাস করছে এজলাসে বসাই দিলেন, ও তো আগামাথায় কুল কিনারা করতে পারবে না। তো ওর প্রত্যেকটা ডিসিশন অ্যাপিলেবল ডিসিশন হবে। কোনো ডিসিশনে ভুল করবে, প্রসিডিউরাল মিস্টেক করবে এবং এইটার এগেইনস্টে অ্যাপিল করতেই হবে টু কারেক্ট দ্য ডিসিশন। সো এই জন্য আমরা দেখেছি, ইংল্যান্ডের কথা আমি জানি যেহেতু আমি ওখানে 11.5 বছর প্র্যাকটিস করেছি। ইংল্যান্ডে আপনি 5 বছরের মিনিমাম ন্যূনতম প্র্যাকটিস এক্সপিরিয়েন্স ছাড়া জাজ হতে পারবেন না। তো এখন আমরা সংগৃহীত একটা কেস স্টাডি দেখব, যেটা দেখার পরে আমাদের যে শিক্ষা কারিকুলাম সম্পর্কে একটু সহজে আর একটু বোঝার জন্য। তো এইভাবে শুরু হয় যে বাংলাদেশের যে কোনো একটা জায়গায় একটা প্রাইমারি স্কুলে পড়ে ক্লাস 5-এর ছাত্র দারিদ্রতা এবং গণিতে ফেল করার কারণে স্কুল থেকে ড্রপ আউট হয়ে এক চায়ের দোকানে কাজ করা শুরু করলো। তো এখানে ড্রপ আউট হওয়ার কারণ মূলত হচ্ছে দুইটা, একটা হচ্ছে দারিদ্রতা, একটা হচ্ছে গণিত বিষয়ে বারবার ফেল করা। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে ড্রপ আউট হয়ে যে এক চায়ের দোকানে কাজ করা শুরু করলো। তো 1 সপ্তাহ পরে ওই স্কুলের হেডমাস্টার ওই চায়ের দোকানে নাস্তা করে বিল দিতে দিতে তার ছাত্রকে বলল, হেডমাস্টার কি রে, স্কুল থেকে ফেল করে এখন চায়ের দোকানে কাজ করা হচ্ছে তাই না? তো ছাত্রটা বলল, জি স্যার, আমি এখন এই দোকানে কাজ করি এবং ভালো আছি। হ্যাঁ, এখন পরের অংশটা হচ্ছে হেডমাস্টার বলে, তাই তো এখন আমার বিলটা কত হলো? তো ছাত্র বলে, স্যার 2টা পরোটা আপনি খেয়েছেন, যা একটার দাম 5 টাকা হলে মোট হয় 10 টাকা, আর একটা সিঙ্গারার দাম 5 টাকা, 1 কাপ চায়ের দাম 5 টাকা, আর একটা পানের দাম 5 টাকা, তো সব মিলে 25 টাকা। তো ও মুখে মুখে হিসাব করে দিল আর কি ছাত্রটা। তারপরে হেডমাস্টার কিছু না বলে 100 টাকা দিয়ে বলল, বাকি টাকা ফেরত দে। তো ছাত্রটা বলল, জি স্যার, এই যে নেন আপনার অবশিষ্ট 75 টাকা। তো হেডমাস্টার দোকান থেকে বের হতে হতে ছাত্রকে বলল, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। হ্যাঁ, তো হেডমাস্টারের মাথায় একটিবারের জন্য মনে হলো না যে ছেলেটা স্কুল থেকে আসার 1 সপ্তাহ পর সে এখন মুখে মুখে যোগ বিয়োগ করতে পারে, অথচ স্কুলে সকল পরীক্ষায় সে ফেল করতো এবং জিজ্ঞেস করলে কিছু বলতে পারতো না। তো আমরা এই যে সংগৃহীত কেস স্টাডি থেকে এই একটা কি লার্নিং, একটা কি মেসেজ আমরা নিতে পারি যে এই ছাত্রটা যে একদম ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করলো অথবা তার ক্লাস 5 শেষ করার আগে ড্রপ আউট হইলো, যে সে কোনোদিন যে যোগ বিয়োগ করতে পারে নাই। হ্যাঁ, যেটা একদম 5 বছরে, কিন্তু চায়ের দোকানে এসে 1 সপ্তাহে সে কিন্তু যোগ বিয়োগ শিখে ফেললো। হ্যাঁ, তো এইখানে কোন জায়গাটায় তা আমরা সবাই আশা করি একটু হইলে কিন্তু বুঝতে পেরেছি। তো আমাদের যে কারিকুলামের কাজ করার জায়গায় তো এই বিষয়টাকেও আমরা সবাই একটু মনে রাখবো, যেন এমন একটা গণিতগুলো এমনভাবে কাজ করব যেখানে যে মুখস্থ করে না, যেন একদম হাতে কলমে একদম ব্যবহারিক মানে এই বিষয়গুলোকে অ্যাপ্লাই করে যেন যোগ বিয়োগ শিক্ষার্থীরা শিখতে পারে। তো আমরা এখন এমন একটা লেখা পড়বো, যে লেখাটা লিখেছেন লেখক যে মাসুম বিল্লাহ, ক্যাডেট কলেজের যে সাবেক শিক্ষক। তো
লেখাটা হচ্ছে এই যে মাঝখান থেকে আমি এটা কেটে নিয়েছি, যেটা হচ্ছে কেউ কেউ বলছেন যে 2025 খ্রিস্টাব্দে মাধ্যমিক স্তর পর্যন্ত নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়নের পর বোঝা যাবে যে চ্যালেঞ্জ মোকাবেলায় সেটি কতটা সফল। কিন্তু সে পর্যন্ত পুরো ব্যবস্থার মধ্যে যত শিক্ষার্থী আছেন তারা মহা ক্ষতিগ্রস্ত হলে তার দায় কে নেবে। তো অধ্যাপক জাফর ইকবাল বলেছেন, এই কারিকুলামের সুফল দেখতে 5 থেকে 7 বছর সময় অপেক্ষা করতে হবে। বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দেখার কতটা সুযোগ তার হয়েছে জানি না, কিন্তু আমি দেখেছি এবং দেখে চলেছি যে শিক্ষার্থীরা বই দেখে পড়তে পারছেন না, বাংলা বইও না, ইংরেজিও না। ভাষা দিয়ে সব বিষয়ের বই লেখা। ভাষাতেই যদি তারা এত দুর্বল থাকে তাহলে কোথায় দক্ষতা আর কোথায় কম্পিটেন্সি অর্জন। তো মাসুম বিল্লাহ এই লেখাটা যে পড়ে আমার এই যে প্রথম আলোর এই যে বিজ্ঞান বিভাগের একটা লেখা আমি খুঁজে পেয়েছি। তো সেটার সাথে মিল রেখে যদি একটু লিঙ্ক করার চেষ্টা করি, তো এটা হচ্ছে এই যে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত, তারিখটা হচ্ছে 11 সেপ্টেম্বর 2023। যে জাহিদ হোসেন খান লিখেছেন, যে টপিকটা হচ্ছে বিড়ালের মহাকাশ জয়ের 60 বছর। তো এখানে যদি মূল যে মেসেজটা সেটা আমরা যদি পড়ি, মহাকাশের প্রথম প্রাণী হিসেবে লাইকা নামে কুকুরের কথা আমরা সবাই জানি। সেই যে গত শতাব্দী 50 বছরের সপ্তম বছরে যে 1957 মহাকাশে সোভিয়েত কুকুর স্পুটনিক 2 খেয়াজানে করে পাড়ি জমায়। পৃথিবী কক্ষপথে গিয়ে প্রথম প্রাণী হিসেবে পুরো পৃথিবীকে প্রদক্ষিণ করে সে। তো এর আগে যে 1948 সালে আলবার্ট 1 নামের এক বানরকে মহাকাশে পাঠানোর চেষ্টা করা হয়। আলবার্টের রকেট 39 মাইল উঁচুতে কারিগরি ত্রুটিতে ধ্বংস হয়। তো 1940-এর দশকে মার্কিন বিজ্ঞানীরা বায়ুমণ্ডলে বাইরে প্রাণী পাঠানোর উদ্যোগ নেন। শুরুতেই তারা পরিকল্পনা করেন মাছি পাঠাবেন। সেবার V2 রকেট ভর্তি করে একদল মাছিকে মহাকাশে পাঠানো হয়। 109 কিলোমিটার উপরে মাছিরা ভ্রমণ করে। বায়ুশূন্য অবস্থা ও প্যারাসুটের দুর্বলতার কারণে অনেক মাছি মারা যায় সেই অভিযানে। তো কুকুর কিংবা বানর শিম্পাঞ্জিকে হরহামেশাই মহাশূন্যে নানা গবেষণার জন্য পাঠানো হয়। যুক্তরাষ্ট্রে পছন্দ ছিল বানর শিম্পাঞ্জি, আর রাশিয়া ছিল কুকুর। কচ্ছপকেও পাঠানো হয়েছে চন্দ্র কক্ষপথে, পাঠানো হয়েছে জেলিফিশ পর্যন্ত। তো মাকড়সা মহাকাশ জয়ী হয়েছে 1973 সালে। তো লাইকার বীরত্বের কথা আমরা পড়লেও যে ফেলিসেট ব্রিয়ালের যে মহাকাশ জয়ের গল্প খুব একটা পড়ি না। তো বিষয়টা হচ্ছে যে আমি যেটা বলার চেষ্টা করেছি যে মহাকাশ যে গবেষণা অথবা যে নাসা যে কর্তৃক মানে পৃথিবীর বাইরে, হ্যাঁ, মহাকাশে মানুষকে মানবকে যে পাঠানোর আগে কিন্তু তারা কিন্তু বিভিন্ন পশু পাখি প্রাণীকে কিন্তু পাঠিয়েছিল, হ্যাঁ, যদি ক্ষয়ক্ষতি হয় যে যেন মানে মানুষের মৃত্যু যেন মানে না হয়, হ্যাঁ। তো এইসব প্রাণীদেরকে পাঠিয়ে পরীক্ষা করা হয়, হ্যাঁ। মানে উদ্দেশ্যটা হচ্ছে এইটাই, হ্যাঁ। মানুষকে প্রথমে না পাঠিয়ে যে বিভিন্ন পশু পাখি প্রাণীকে পাঠিয়ে এই পরীক্ষাটা করা হয় আর কি, যেন মানুষের ক্ষতিটা যেন না আসে। কিন্তু তো আমাদের যে শিক্ষা কারিকুলামের যে একটু আগে আমরা যেটা দেখলাম 5 থেকে 7 বছর সময় লাগবে যে আসলে কাজ হয় কিনা। তো তার আগেই কিন্তু মাসুম বিল্লাহ লেখক উনি বলতে চাচ্ছেন হচ্ছে, তো এই এই মানে এই ট্রানজিশনে আগে যদি এই যে 5 থেকে 7 বছর যদি লাগে তাহলে যদি ক্ষয়ক্ষতি যদি হয় তো তাহলে তার দায়ভারটা কে নিবে আর কি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমার যে এই মেসেজটা আমরা কি বলতে চাচ্ছি, হ্যাঁ। তো এই বিষয়টাকেও যেন মানে নতুন কারিকুলাম যে পরিবর্তন বা যে পরিমার্জন এইখানেও কিন্তু এই বিষয়টা কিন্তু বিবেচনা করা হয়, হ্যাঁ। এই স্লাইডে আমরা দেখব বাংলাদেশ শিক্ষা কারিকুলামের প্রভাব, অর্থাৎ যে ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত যে শিক্ষা কারিকুলামে যে এই দেশে অর্থাৎ বাংলাদেশে যে প্রভাবটা সেটা আমরা একটু দেখার চেষ্টা করব বিভিন্ন উদাহরণের মাধ্যমে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে যে আপনি যে এলাকায় থাকেন সেখানে মাছের বাজারটা কেমন, হ্যাঁ। তো খুব সহজ প্রশ্ন এবং উত্তরটাও খুব সহজ। তো উত্তরটা হবে মানে 2 ধরনের আছে এখানে উত্তর। কোনটা হবে, যে মাছ বিক্রেতা না অথবা সিন্ডিকেট নাকি যে মাছ ক্রেতা, হ্যাঁ। তো এইটা যে প্রভাবটা আমরা এইভাবে চিন্তা করব যে প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে আপনি যে এলাকায় থাকেন সেখানে মাছের বাজারটা কেমন আর কি। যারা মাছ বিক্রি করে অথবা যারা সিন্ডিকেট এদের শক্তিটা বেশি নাকি মাছ যারা কিনতে আসে অর্থাৎ যারা ক্রেতা এদের শক্তিটা বেশি। মানে এই দুই পক্ষের যে পাল্লায় যদি ওজন দেয়া হয় তাহলে কোন দিকটা বেশি ভারী হয়, হ্যাঁ। তো আমরা সবাই এটা কম বেশি আমরা এটা জানি।
তো পরের স্লাইডে যদি আমরা যদি দেখি, এখানে বাংলাদেশের শিক্ষার বাজার, তো একটু আগে দেখলাম হচ্ছে মাছের বাজার, এখন দেখবো হচ্ছে শিক্ষার যে বাজারটা আর কি। হ্যাঁ, যে এখানে যেটা আছে হচ্ছে বাংলাদেশের শিক্ষার বাজারটা কেমন। এখানেও দুই পক্ষ আছে, একটা হচ্ছে শিক্ষার্থীদের নাকি শিক্ষা ব্যবসায়ীদের। তো এক পাশে হচ্ছে শিক্ষার্থীদের বাজার নাকি শিক্ষা নিয়ে যারা ব্যবসা করে তাদের বাজার। হ্যাঁ, যেমন শিক্ষা নিয়ে যারা ব্যবসা করে তাদের হচ্ছে যে কোচিং এর ব্যবসা, যে বাজারের নোট গাইডের যে ব্যবসা, প্রাইভেট পড়ানো, এই ধরনের ব্যবসা। হ্যাঁ, তো এই বিষয়টাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই যে কারিকুলামের কিন্তু এটা একটা প্রভাব। হ্যাঁ, তো ডেফিনেটলি যে শিক্ষার্থীদের তুলনায় শিক্ষা ব্যবসায়ীদের যে প্রভাবটা কিন্তু বেশি, মানে শক্তিটা কিন্তু বেশি। হ্যাঁ, তো আমরা এখানে যে দৈনিক আমাদের বার্তা যে পত্রিকায় একটু দেখে নিব, যেটা যে লেখা আছে হচ্ছে বিশ্বের শিক্ষা এখন বড় ব্যবসা। হ্যাঁ, তো এটা হচ্ছে ইউজিসি, এটা প্রকাশিত হয়েছে হচ্ছে 19 জানুয়ারি 2023 যে সালে। তো যেটা বলছে হচ্ছে এখানে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর কাজী শহীদুল্লাহ বলেছেন, বিশ্বে শিক্ষা এখন বড় ব্যবসায় পরিণত হয়েছে, কিন্তু বাংলাদেশের শিক্ষা পদ্ধতি বা বিনিয়োগ ব্যবসায়িক উদ্দেশ্যে নয়। শিক্ষাকে কোনো পণ্য হিসেবে না নিয়ে এটাকে সামাজিক দায়বদ্ধতা হিসেবে গণ্য করা উচিত। তো প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা সবাই স্বীকার করি, জানি যে এখন যে বাংলাদেশে শিক্ষাটা হচ্ছে বড় ধরনের একটা ব্যবসা, মানে এটার মতো আর ব্যবসা নাই। মোট কথা হচ্ছে একটু ঘুরিয়ে যদি বলা হয়, এই ব্যবসায় মানে এই শিক্ষা, এই ব্যবসা যারা ফেল করবে তারা আর অন্য কোনো ব্যবসায় কিন্তু উঠতে পারবে না, এই ধরনের একটা ব্যবসা। তো এখন আমরা দেখব যে বাংলাদেশের চাকরি বাজারটা কেমন। প্রথমে দেখলাম হচ্ছে মাছের বাজার, তারপর হচ্ছে শিক্ষা বাজার, এখন চাকরি বাজারটা কেমন আমরা যদি দেখি, যে চাকরিদাতা নাকি চাকরি প্রার্থী। এখানে কিন্তু দুইটা পক্ষ, এক পক্ষ হচ্ছে চাকরিদাতা, মানে হচ্ছে যিনি চাকরি দেয়, অথবা এবং আরেক পক্ষ হচ্ছে চাকরি প্রার্থী, মানে যার চাকরিটা দরকার আর কি। হ্যাঁ, তো এখানে যদি আমরা যদি সবাই জানি এখানে যে চাকরিদাতা নাকি চাকরি প্রার্থী, হ্যাঁ, কার ওজনটা সবচেয়ে বেশি। তো এটা একটা ডেফিনেটলি আমরা বলতে পারি যে বাংলাদেশে এখনো যে চাকরি বাজারটা হচ্ছে চাকরিদাতাদের, চাকরি প্রার্থীদের না। হ্যাঁ, তো চাকরিদাতা ইচ্ছামতো অনুযায়ী যে চাকরি প্রার্থীকে বেছে বেছে নেয়ার যে সুযোগ আছে, কিন্তু পৃথিবীর অনেক দেশে কিন্তু এই সুযোগটা নাই, যে চাকরিদাতা ইচ্ছে করলে কিন্তু বেছে বেছে নেয়া, যে ক্যান্ডিডেট বেছে বেছে নেওয়াটা, এই সুযোগটা কিন্তু নাই। কিন্তু আমাদের বাংলাদেশে এখনো বাজারটা হচ্ছে চাকরির দাতাদের। হ্যাঁ, তো আমরা যদি এখানে প্রথম আলো একটা প্রতিবেদন যদি দেখা হয় যে বেকারদের জন্য নতুন চাকরির তৈরির দায়িত্ব কার। হ্যাঁ, তো এখানে এই যে একদম ব্যানারে দেখা যাচ্ছে যে চাকরি চাই। হ্যাঁ, তো এখানে বলা হচ্ছে চাকরির বাজারে হাহাকার চলছে। সম্প্রতি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন যে বোর্ডের সহকারী পরিচালকের মাত্র 15 পদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন 72,045 জন। মানে চিন্তা করা যায় কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে 45,000 সহকারী শিক্ষক পদের বিপরীতে প্রার্থী ছিলেন 13 লাখ। হ্যাঁ, তারপর স্বাস্থ্য অধিদপ্তরে 81টি পদের বিপরীতে আবেদন ছিল প্রায় 3 লাখ। তো বেকারত্বের এমন বিপর্যয়কারী পরিস্থিতি নিয়ে সরকার দৃশ্যত নির্বিকার। তো এটা একদম মানে কল্পনা করা যায় না এই ধরনের একটা স্ট্যাটিস্টিক্স এটা। তো এই জন্য আমাদের এই বিষয়টা, যে নতুন যে শিক্ষা কারিকুলাম যারা নীতি নির্ধারক যারা তৈরি করবেন, অথবা পরিবর্তন অথবা পরিমার্জন যা কিছু মানে যেভাবে মানে চিন্তা করা যায়, তো এই বিষয়গুলোকে আগে থেকেই যে মাথায় রাখা অবশ্যই জরুরি আর কি। হ্যাঁ, তো আজকে আমি মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছি। তো আমার প্রথম যে স্লাইডে একটা যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে আমরা কি আসলে শিক্ষা কারিকুলাম কতটুকু বুঝি। হ্যাঁ, তো আমি চেষ্টা করেছি বিভিন্ন বাস্তব উদাহরণগুলো দিয়ে, যে পত্রিকায় বিভিন্ন যে মতামত যে প্রতিবেদনগুলো দিয়ে ছোট ছোট করে হলেও যে শিক্ষা কারিকুলামটা কিভাবে সহজে বোঝা যায়, এই বিষয়টা আমি আজকে তুলে ধরার চেষ্টা করেছি। হ্যাঁ, তো তারপরেও যদি আমার অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, তো এই বিষয়ে আপনাদের সকলের যে অবশ্যই ভালো মন্দ একটা ফিডব্যাক আমাকে দিবেন। মানে এটা আমি আশা রাখতে পারি, অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন আমার কোন কোন জায়গায় ভুল ছিল, মানে ফিডব্যাকগুলো কি কি ছিল। হ্যাঁ, তো এটা মানে আমি এইটুকু যে আশা রাখতে পারি। তো সবাই অবশ্যই ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।